মিডনাইট স্টোরি হান্টে জানাই আপনাদেরকে আরও একবার স্বাগত। নমস্কার, আমি অভয়। আর আজকের মিডনাইট স্টোরি হান্টে আপনারা শুনবেন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে গঙ্গাধরের বিপদ। শুনতে থাকুন ও সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর একখানা ছোটখাটো মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলায় চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর উপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ সন্ধ্যায় আবার গোমস্তা ভাড়া নিতে আসবে। ভাড়া দিতে হবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? একজন অনেকদিন আগেকার পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খা। পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটে বুরুজে রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয়। আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বের করতে, টাকা নিতে, গল্প গুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হন করে হাঁটছে সে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, এ সাহেব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমনটা নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। তার পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা গলায় বাংলায় মিলিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন। ডিউটি ছুটমাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে,
বাবু, আপনি নিন, আপনার ভালো হবে। সে কি করিতে দেব? আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নে। পুলিশেরও একটা ভয় আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে। এই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন, তা বুঝতে পারছি না বাবু। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কর রাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে ঠিকই, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, আবার কোথায় গেল? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া ও খা সাহেব? এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘকৃত আলখাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, রাত হো গিয়া, অনেক দূর জানে কো হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বললে, আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা ডাঙার কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তা তোমার ডেরা কোথায় খা সাহেব? লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তাহলে ভালো হবে না, জানো তো। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাহনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন সে এসেছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বের করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে
গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা বেশ পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। মাঝে মাঝে সামনের দৌড়টা মাঝে মাঝে উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় কি? খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গোদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খায়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ে পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকার দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কোথাও কেউ নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ?
শাবলের চার দিয়ে তুলতে বললাম, পিপে দুটো। হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে? কোকেনের জায়গা কই? কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাস সাহেবের মুখের দিকে তাকালে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত, বিমূঢ়, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাস সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্যে চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। তার চোখের সেই বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছু অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিদিকের, চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা কনকনে ঠান্ডা বাতাসের ঝাপট এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে একটা কোথাও বাধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুরুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বললে। খোদাদাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাহজি, ও হলো আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল পায় হাতে। তত্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে ঝড় ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎই খুন হয়। কে বা কেন খুন করলে জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকেই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে, আর মাল বিক্রি করবার জন্যে ওর লুকোনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা। তা বাবু, গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার ঠিক মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল সেই পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে?
ভগবান তার আত্মাকে শান্তি দিক। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে গঙ্গাধরের বিপদ। প্রত্যেক সপ্তাহে এইরকমই নিত্য নতুন রোমাঞ্চকর গল্প শুনতে হলে এখনই আমাদের চ্যানেল মিডনাইট স্টোরিহানকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিন, যাতে প্রত্যেক সপ্তাহের গল্প আসলে সবার আগে তার নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। শুভরাত্রি।